আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, স্বাধীন বাংলাদেশে যে কয়টি ঐতিহাসিক ট্র্যাজেডি বা দুঃখজনক ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড যেটাকে ম্যাসিভ কিলিং বলা হয়, সেই কিলিংগুলোর মধ্যে বিডিআর হত্যাকাণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুদূর প্রসারী এবং আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, জাতীয় ঐতিহ্য এবং ন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি, জাতীয় যে নিরাপত্তা, এই বিষয়গুলো যতটা ঝুঁকির মধ্যে পড়েছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে, অমনটি আর দ্বিতীয়বার ঘটেনি বাংলাদেশে। আপনারা যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখেন এবং সীমান্তে যারা বসবাস করেন, তারা সকলেই জানেন যে বিডিআর আমাদের অত্যন্ত গর্বের একটি জাতীয় প্রতিষ্ঠান ছিল। সেনাবাহিনী যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিত বা প্রস্তুত রয়েছে দেশ রক্ষার জন্য, কিন্তু রেগুলার ফোর্স হিসেবে আমাদের সীমান্তে বিডিআরের যে পোশাক, তাদের যে ট্রেনিং, তাদের যে রিক্রুটমেন্ট এবং প্রতিপক্ষের জন্য তারা যেভাবে অতন্ত্র প্রহরী রূপে দেশের স্বার্থ রক্ষা করেছেন, ওটি ইতিহাসে অমর হয়ে আছে, অক্ষয় হয়ে আছে। বিডিআর নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সুখে দুঃখে মেলা। প্রথমত, আমি যখন ঢাকা কলেজে পড়ি, তখন দীর্ঘ সময় আমি পিলখানাতে ছিলাম, বিডিআরের ভিতরে ছিলাম। আমার এক আত্মীয় চাকরি করতেন সেখানে, আমি তার বাসাতে থেকে পড়াশোনা করেছি। তো সেই সময়টিতে বিডিআরের যিনি মহাপরিচালক ছিলেন, তারা অফিসার্স মেসে যারা থাকতেন, বিশেষ করে তরুণ মেজর, ক্যাপ্টেন, তাদের অনেকের সঙ্গে আমার একটা হৃদ্যতা গড়ে উঠেছিল এবং সেনাবাহিনীতে যাওয়া কিংবা সেনাবাহিনীকে নিয়ে এক ধরনের নস্টালজিয়া ওই তরুণ বয়সে আমার মধ্যে তৈরি হয়েছিল। বিডিআরের মধ্যে যারা পুলিশের দায়িত্ব পালন করতেন, গেটে যারা দাঁড়ানো থাকতেন, কিংবা সকালে যারা প্যারেড করতেন, বা অন্য যে সকল দায়িত্বে ৮০-র দশকের শুরুতে যারা ওই পিলখানাতে কর্মরত ছিলেন, তাদেরকে আমি নিজের চোখে দেখেছি এবং আমার হৃদয়ে একটা স্থির চিত্র ভেসে ওঠে। সেই পিলখানার শুনশান পরিবেশ, ভিতরের যে কর্মরত জওয়ানদের দক্ষতা, ডিসিপ্লিন লাইফ, এবং পরবর্তীতে আমি যখন কর্মজীবনে এসেছি, আসার পর বিএসএফ বনাম বিডিআর, তাদের মধ্যে যে রসায়ন, সেই রসায়নে বাংলাদেশের বিডিআরদের যে ঐতিহ্য এবং তাদের যে সুনাম সুখ্যাতি, এটি আমাকে নিদারুণভাবে উদ্বুদ্ধ করত। দ্বিতীয় যে ঘটনা দুঃখের, সেটি হলো এই বিডিআর যে হত্যাকাণ্ড হলো, যেটাকে বিডিআর মিউটিনি বলা হয়, বিদ্রোহ বলা হয়। এই সময়টিতে আমি সংসদ সদস্য ছিলাম এবং যেদিন এই ঘটনাটা ঘটে, ওই দিন সকাল 10টা থেকেই আমি প্রধানমন্ত্রীর যে বাসভবন যমুনা, এখানে ছিলাম। আমার সঙ্গে আরও বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন, তার মধ্যে সাভারের এমপি তৌহিদ মুরাজ্জম, উনি ছিলেন। তারপর নসরুল হামিদ বিপু ছিলেন, কেরানীগঞ্জের এমপি। তো মূলত বিপুর গাড়িতে করে আমি, তারপর মুরাজ্জম, আমরা সকালবেলা চলে আসি। এরপরে একটু পরে ইকবালুর রহিম আসে, নজরুল ইসলাম বাবু আসে, তারপরে রুহি, যেটা আছে রুহি, নেত্রকোনার এক সংসদ সদস্য, উনি আসেন। এরপরে প্রধানমন্ত্রীর যে আর এক আত্মীয় আছেন, মাহবুবা গিনি, উনিও আসেন। এ কজনই ছিল। তো নানক বা অন্যান্য মন্ত্রী যারা আছেন, তারা বলতে গেলে সবাই আসেন 2টোর পরে, আর 3 বাহিনীর প্রধান আসেন তারাও 2টোর পরে। আর প্রধানমন্ত্রী 2টো পর্যন্ত, 3টা পর্যন্ত তিনি নিচে নামেননি। নিচে আমরা সবাই বসা ছিলাম। এমনকি 2টোর পরে যখন মঈনুদ্দিন সাহেব আসেন, 3 বাহিনীর বাকি 2 বাহিনীর প্রধান সহ, উনি প্রায় 1 ঘন্টা বসেছিলেন।
আমাদের সঙ্গেই ওই রুমের মধ্যে। তো এই দৃশ্যগুলো আমার মনে পড়ে এবং এর পেছনে নেপথ্য কারণ, ওই দিনে যমুনাতে কি হয়েছিল, এই ঘটনাগুলো আমি মেলাতে পারি না। একটার সঙ্গে একটা মেলাতে পারি না। এই গেল এক। ২ নম্বর হলো যে ওখান থেকে যেটা বলা হয় তাপস গিয়েছে, রুহি গিয়েছে বা জাহাঙ্গীর কবির নানক গিয়েছে, তারপরে সাহারা খাতুন গিয়েছে। এই ঘটনাগুলো পরে ঘটেছে। হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরে ঘটেছে। কিন্তু আমি একেবারে সেই বললাম যে সকাল থেকে ৩টে পর্যন্ত আমরা ঠায় ওখানে বসা ছিলাম। এরপর প্রধানমন্ত্রী বললেন যে তোমরা চলে যাও। এরপর আমরা সেখান থেকে চলে আসলাম। তো এই ঘটনা আমাকে ভীষণ রকম বেদনা হতে পারে। পরবর্তীতে যখন বিডিআর এর নাম পরিবর্তন করে বিএসএফ করা হয় এবং হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন সেদিন পার্লামেন্টে, এবং তিনি যেটা বলেছিলেন যে যখন কোনো একটা বাহিনীতে মিউটিনি হয়, বিদ্রোহ হয়, তখন প্রথা অনুযায়ী সেই বাহিনীটিকে নিষিদ্ধ করতে হয়, বাহিনীর নাম পাল্টে দিতে হয় এবং এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং বিডিআর এর নাম বিএসএফ হয়ে যায়। এই দুটো ঘটনা। ৩ নম্বর যে ঘটনাটি, এটি আমাকে ভীষণ রকম পীড়া দেয়। আমার অনেক কষ্ট ছিল সেই সময়টাতে, বেদনা ছিল, কিন্তু বিডিআর সদস্যদের বা জওয়ানদের যে কষ্ট, সেই কষ্টর যে বহর পরিধি, এর তুলনায় আমার কষ্ট পানি হয়ে যায়। আমি যখন কাশিমপুর জেলখানাতে ছিলাম, সেখানে প্রায় ৬ থেকে ৭০০ বিডিআর জওয়ান, তাদের বিচার হচ্ছিল এবং অনেকে সাজাপ্রাপ্ত হয়েছিলেন এবং তারা ওখানে বিভিন্ন রকম অড কাজ করতেন। কেউ বাথরুম পরিষ্কার করতেন, কেউ পানির কল পরিষ্কার করতেন, কেউ পানির মোটর ছাড়তেন, কেউ আমাদেরকে সেবা করতেন, কেউ হয়তো ঘাস কাটতেন। অসাধারণ রিক্রুটমেন্ট। তারা সবাই সুন্দর, এত তাদের ব্যবহার, আচার আচরণ, যখন তাদেরকে দেখতাম এবং অনেকে আমার সঙ্গে আলোচনা করতে আসতেন এবং অনেক কথা বলতেন, এবং সবারই একই কথা যে এটা কেন হলো আমরা জানি না, কেন বিচার হচ্ছে তাও জানি না, কেন জেলখানাতে আছি তাও জানি না, হঠাৎ করে কিভাবে ঘটলো জানি না। এভাবে একজন দুইজন নয়, অন্তত আমি ৫০ দিনে না হলেও ৫০০ জন বিডিআর জওয়ানের সাথে কথা বলেছি। একজন লোককেও কৌশল করে, আমার যত বুদ্ধি আছে, কৌশল আছে, সব চেষ্টা করেও তাদের ভিতর থেকে, চোখে মুখের অভিব্যক্তি থেকে আমি একটা শব্দ বা একটা ইঙ্গিত বের করতে পারিনি যে এটি একটি চক্রান্ত ছিল যার সঙ্গে এই জওয়ানরা জড়িত ছিল। মনে হচ্ছে একটা পাতানো খেলা, পাতানো ফাঁদে তারা সবাই পা দিয়েছেন। তো এই ঘটনাগুলো আমাকে ভীষণ রকম আহত করে। পরবর্তীতে ২০১৪ সন থেকে একেবারে ২০২৪ সন পর্যন্ত সীমান্তে যেভাবে বিএসএফ মার খাচ্ছিল, তারপর ২০১৪ সনের পর থেকে যেভাবে বিএসএফ একটা কমার্শিয়াল বাহিনীতে পরিণত হয়ে গেল, অর্থাৎ এখন তাদের ব্যবসা করতে হবে, তাদের মার্কেট নির্মাণ করতে হবে এবং তাদেরকে ব্যাংকের মালিক হতে হবে, এবং বুর্জোয়া যে রাষ্ট্র ব্যবস্থা, সে রাষ্ট্র ব্যবস্থা একটা বাহিনীকে ধ্বংস করার জন্য যেভাবে তাদেরকে লালায়িত করা হচ্ছে, ঠিক তার সব জিনিসগুলোই, যেহেতু আমার বাসা পিলখানার একেবারে পেছনে,